আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মেসির হাতে দ্বিতীয় শিরোপা নাকি ইয়ামালের ছন্দে নতুন স্প্যানিশ ইতিহাস? ফয়সালা করতে রাতে নামবে আর্জেন্টিনা স্পেন। ল্যাটিন ইউরো ফুটবলের লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। 2022 সালের ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে, তথ্যমন্ত্রী। দায়ীদের বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত 61, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ আসামি 41। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে আসার আহ্বান বিএনপির। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আদালত ও ইসির। এবং রক্তাক্ত জুলাইয়ের 19 তারিখ ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী মাঠে নামিয়েও আন্দোলন দমাতে পারেনি তৎকালীন সরকার। দাবি আদায়ে রাস্তায় নামে আপামর জনতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই আনোয়ার সিমেন্টশির বিশ্বকাপ সংবাদ। আজ বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণের রাত। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ, কার ভাগ্যের শিকে ছিড়বে তা জানা যাবে। লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল, বিশ্বকাপের মহামঞ্চে কে হাসবেন শেষ হাসি ফয়সালা হবে তারও। রাত 1টায় নিউ ইয়র্কের ম্যাটলাইফ স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা আর স্পেন। দুই দলের বিশ্বকাপ ফাইনাল প্রস্তুতির কথা জানাচ্ছেন পরাগ আরমান। শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা ছবিটি এখন বেশ আলোচিত। ছোট্ট বয়সে কাতালুনিয়ায় পাড়ি জমানো লিওনেল মেসি নিজেকে গড়ে তোলেন লা মাসিয়া ও বার্সেলোনায়। সেখানেই গড়ে ওঠেন স্পেনের নতুন স্বপ্ন সারথি ইয়ামালও। এবারের বিশ্বকাপ ফাইনালের দ্বৈরথটা তাই বাড়তি কিছুই। তবে আর্জেন্টিনার ফুটবল মানেই আবেগ, নাটকীয়তা আর টানটান উত্তেজনা। চতুর্থবারের মতো শিরোপা জিততে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা কোটি কোটি ভক্তের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। কোচ লিওনেল স্কালোনি এমন এক কৌশল তৈরি করেছেন যেখানে খেলোয়াড়রা লড়াই করেন লিওনেল মেসির জন্য, আর মেসি তার জাদুকরী ফুটবল শৈলী দিয়ে দলকে জয়ী করান। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। 2002 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সবকটি ম্যাচ জিতে শিরোপা জয়ের সুযোগ এখন তাদের সামনে। মাঝমাঠ নিয়ন্ত্রণ, বক্সের সামনে রক্ষণব্যূহ আর মেসি জাদুর ওপর ভরসা, এই তিন সূত্রেই এগোয় আর্জেন্টিনার জয়রথ। মেসির ম্যাচ উপভোগ করা উচিত। ডিয়েগোর মতোই একদিন তাকে মিস করব আমরা। এখনো তিনি আছেন আমাদের সঙ্গে। এই ইতিহাস শুধু তার নয়, পুরো দলের, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। ঐতিহাসিকভাবেই স্পেনের ফুটবল তিকি তাকা হিসেবে পরিচিত। তবে বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তারা আরো বেশি আক্রমণাত্মক, অনেক বেশি গতিময় ফুটবল খেলছে। মাঝ মাঠে রদ্রির নিখুঁত পাসিং এর পাশাপাশি দুই উইংয়ে তরুণ ইয়ামাল, নিকো উইলিয়ামসদের গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। আর তাদের রক্ষণই শক্তির জায়গা। 7 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে লা রোজারা। আর্জেন্টিনার প্রতি আমার শ্রদ্ধার শেষ নেই। কোপা আমেরিকা জয়ী, ফিনালেসিমা জয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন, আর এখন বিশ্বকাপের ফাইনালিস্ট। ইতিহাসে এমন কীর্তি বিরল। দুই দলের 14 লড়াইয়ে 6 জয় আর্জেন্টিনার, 6টি স্পেনের আর 2টি ড্র। তবে বিশ্বকাপের মহামঞ্চে জিতেছে আর্জেন্টিনাই। মেসির হাতে চতুর্থ শিরোপা নাকি ইয়ামালের হাত ধরে স্পেনের নতুন ইতিহাস? ফয়সালা হবে রোববার দিবাগত রাতে। পরাগ আরমান, এটিএন বাংলা। ম্যাচ তো 11 বনাম 11, কিন্তু সারা বিশ্বের নজর থাকবে নির্দিষ্ট কয়েকজনের উপর। কার জাদুতে বদলে যাবে ফাইনালের ফল? 39 বছরের মেসি নাকি 19 বছরের ইয়ামাল? মাঝ মাঠে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? রদ্রি নাকি এনজো?
মেট লাইফের মহাযুদ্ধে মূল নায়কদের কথা জানাচ্ছেন রায়হান রাসেল। নিউ ইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে রোমাঞ্চের পারদ এখন স্পর্শ করছে আকাশ। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত রাত এখন মাত্র কয়েক ঘন্টা দূরে। বিশ্বকাপ ফাইনালের মহাকাব্যিক মঞ্চে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অপ্রতিরোধ্য স্পেন। অনেকের মতে এটি কেবল দু দলের লড়াই নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক প্রজন্মের দ্বৈরথ। এই মুহূর্তে সব আলো ৩৯ বছর বয়সী চিরসবুজ খুদে জাদুকর লিওনেল মেসির উপর। বয়সকে হার মানিয়ে চলতি বিশ্বকাপে ৮ গোল এবং ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের দৌড়ে সবার উপরে আছেন তিনি। বিশ্বজুড়ে কোটি ভক্তের মনে একটাই প্রার্থনা, টানা দ্বিতীয়বার সোনালি ট্রফিটা যেন ওঠে মেসির হাতে। তবে তার সামনে সবচেয়ে বড় বাধা ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। ইউরো জয়ের পর বিশ্বমঞ্চেও স্পেনের ফাইনালে ওঠার মূল কারিগর তিনি। বিশ্ব মিডিয়া একে বলছে গডফাদার বনাম উত্তরসূরির লড়াই। মাঠের ডান প্রান্তে তার ডিবলিং ও গতি হতে যাচ্ছে আর্জেন্টিনার রক্ষণের জন্য বড় পরীক্ষা। লড়াইটা শুধু মেসি ইয়ামালের নয়, মাঝ মাঠে ব্যালন ডিওর জয়ী রড্রির নিখুঁত পাস আর দানি আলমোর আক্রমণ রুখতে প্রস্তুত থাকতে হবে স্কালোনির রক্ষণকে। আর স্প্যানিশ স্ট্রাইকারদের গোল বঞ্চিত করতে পোস্টের নিচে বরাবরের মতোই অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। আক্রমণ ভাগে মেসির যোগ্য সেনানী হুলিয়ান আলভারেজ আর শেষ ২ ম্যাচের জয়ের অন্যতম কারিগর লাউতারো মার্টিনেজ। একদিকে মেসির রূপকথাকে পূর্ণতা দেওয়ার শেষ সুযোগ, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের বিশ্বজয়ের মহাকাব্য। মেটলাইফে বিজয়ের হাসি হাসবে কে, মেসি না ইয়ামাল? লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল নাকি ইউরোপিয়ান পাওয়ার হাউস? উত্তর দেবে সময়। রায়হান রাসেল, এটিএন বাংলা। ফুটবলের সব রেকর্ড যার দখলে, সেই লিওনেল মেসি রাতে তৃতীয়বারের মতো মাঠে নামছেন বিশ্বকাপের ফাইনালে। প্রতিপক্ষ স্পেন, কিন্তু ট্রফি জয়ের আকাঙ্ক্ষা ছাপিয়ে কোটি ভক্তের মনে একটাই শঙ্কা, আকাশে নীল জার্সিতে এটাই কি ফুটবল জাদুকরের শেষ ম্যাচ? ফাইনাল জয়ের রোমাঞ্চ ছাপিয়ে বিদায়ের সুর রক্তাক্ত করবে ভক্তকুলের হৃদয়। বাকিটা জানাচ্ছেন রায়হান রাসেল। কেউ বলে তারকাদের তারকা, কেউ বলে এলিয়েন। ভক্তদের কাছে তিনি ফুটবল ঈশ্বর, প্রতিপক্ষের জন্য ত্রাস, আর হেটারদের চোখে তিনি ফুটবল বিশ্বের মাফিয়া। Argentina come again. তিনি লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডিওর, তার মুকুটের রত্নের অভাব নেই। কিন্তু রোববার রাতের ফাইনাল শুধু ট্রফি জয়ের নয়, এক বুক ভাঙা আশঙ্কারও। নীল সাদা জার্সিতে এটাই কি হবে জাদুকরের শেষ ম্যাচ? এই প্রশ্নই ক্ষতবিক্ষত করছে কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়। ২০০৬ সালে লাজুক এক বাসতে শিখিয়েছেন। ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল সব ট্রফি জিতে তিনি এখন অল টাইম গ্রেট। চোখের ইশারায় বদলে দেন ম্যাচের সমীকরণ, আর সতীর্থরা পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। নিমেষেই বিভ্রান্ত হয় প্রতিপক্ষ। গত বছর ঘরের মাঠে ইস্তাদিও মনুমেন্টালে চোখের জলে বিদায় নিয়েছিলেন নিজের মাটির মানুষদের কাছ থেকে। সেদিনই আভাস দিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক মঞ্চ। আর নিয়তির কি অদ্ভুত পরিহাস, মেসির সেই আবেগময় শেষ যুদ্ধের প্রতিপক্ষ স্পেন, যেই স্পেনের আকাশে বাতাসে বেড়ে উঠেছিলেন কিশোর মেসি, বার্সেলোনার মাঠে প্রথম দেখিয়েছিলেন পায়ের জাদু। জীবনের সেরা ২০টি বছর যে দেশকে ভালোবেসেছেন, নিজের সবটুকু নিংড়ে দিয়ে সেই চেনা স্পেনের বিপক্ষেই লড়তে হবে তাকে। মেটলাইফের গ্যালারি থেকে বুয়েন আয়ার্স কিংবা ঢাকার অলিগলি, সব আর্জেন্টাইন ভক্তের মনে একটাই শঙ্কা, যদি এটাই হয় শেষবার। এই ভয়ে খুদে জাদুকরের প্রতিটি ডিবলিং, প্রতিটি নিখুঁত পাস, আকাশের দিকে তোলা ২ হাত, সবকিছু এখনই মনের ফ্রেমে চিরতরে বন্দি রাখার চেষ্টা থাকবে ভক্তদের। বিদায়ের এই করুণ আশঙ্কায় প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠতে পারে এক একটি মূল্যবান স্মৃতি। যদিও আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেননি মেসি, কিন্তু ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এটাই হতে পারে তার শেষ পদচিহ্ন। হার কিংবা জিত নয়, এই ফাইনালের রোমাঞ্চ ছাপিয়ে তিনি এক পরম আবেগের নাম। বিদায় না বললেও মেটলাইফ স্টেডিয়ামে
রচিত হতে যাচ্ছে ফুটবল মহাকাব্যের অশ্রু ভেজা মহাসমাপ্তি। রায়হান রাসেল, এটিএন বাংলা। 2022 সালে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে। তবে এবার সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র $3.85 মিলিয়ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছে বলেও জানান মন্ত্রী। অথচ 2022 সালে এই খাতে 140 কোটি টাকার লেনদেন হয়েছিল, যার মধ্যে বড় অংশ সরকারি তহবিল থেকে খরচ হয়। অর্থ লোপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, বা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুটা মিললে যা হয়। মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে 61 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে নিশ্চিতভাবে 58 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে মামলা অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি চিফ প্রসিকিউটর আরও জানান, গ্রেফতারের স্বার্থে এক্ষুনি আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না তদন্ত সংস্থা, তবে এই সংখ্যা 41 কিংবা তারও অধিক হতে পারে। এদিকে মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেন মামুনুল হক। বলেন, কিছুটা সংশোধনের আবেদন করা হয়েছে। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে আসার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে 5 জন জুলাই শহীদ সাংবাদিকের পরিবারকে নগদ 1 লাখ টাকা সম্মাননা দেয়া হয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। এই 24শে আন্দোলনের পর আমাদের এই শহীদ ফ্যামিলির একটা শহীদ কন্যা ও ধর্ষিত হয়েছে। আমার সন্তান যে ও কালকে রাস্তায় ভালোভাবে বেরোতে পারবে, আমি নিজে বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি। এতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা জুলাইয়ে সাহসী সাংবাদিকতা করেছে তাদের সন্ত্রাসী তকমা দিয়েছিল আওয়ামী লীগের দোসররা। পুরো জুলাইয়ে মারা গিয়েছেন অ্যাটলিস্ট 5 জন সাংবাদিক, এবং এটা স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে এবং তা পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে,
বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আওয়ামী লীগ সরকারের 17 বছরে লুটপাট ও ধ্বংসযজ্ঞ স্বল্প সময়ে মেরামত করা সম্ভব না জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে। এ সময় শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার দাবি জানিয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, নতুন করে কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। অনুষ্ঠানের প্রত্যেক শহীদ সাংবাদিক পরিবারকে নগদ 1 লাখ টাকা করে দেয়া হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আদালত ও নির্বাচন কমিশন তা নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনে দলের গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে আগারগাঁয় নির্বাচন ভবনে কমিশন সচিবের কাছে দেয়া দলের আয় ব্যয়ের হিসাব জানাতে গিয়ে কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত জানান, গেল বছর বিএনপির আয় হয়েছে 2,19,65,282 টাকা, আর ব্যয় 15,26,10,857 টাকা। রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। নির্দলীয় নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আপনাদেরকে এই বিষয়ে আমাদের ট্রেজারার প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। দেখুন, আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো মানে দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় 22,19,65,182 টাকা। মোট ব্যয় হয়েছে 15,26,10,857 টাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জুলাই 2024 সারা দেশে ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী মাঠে নামিয়েও আন্দোলন দমাতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। দাবি আদায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। এদিন হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সারা দেশে প্রাণ হারান অন্তত 67 জন। রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। সেই দিনের কথা জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল 19 জুলাই। এদিন রাজধানী পরিণত হয় যুদ্ধক্ষেত্রে, যেখানে খালি হাতে ছাত্র জনতা আর অস্ত্র হাতে সরকারি বাহিনী। ছাত্রদের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন আন্দোলন দমাতে আগ্রাসী হয়ে ওঠে তখনকার আওয়ামী লীগ সরকার। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকা। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি ছোড়া হয়। কাজীপাড়া মেট্রো স্টেশন, বিআরটিএ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। বন্ধ হয়ে যায় বিমানবন্দরের সব ফ্লাইট। উপায় নেই বলেই মানুষজন এইভাবে প্রতিবাদ করছে। সারা দেশে ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাক আউট করে দেয় সরকার। তারপরও রাজপথে অনড় থাকে ছাত্র জনতা। সংঘর্ষে সারা দেশে 67 জন নিহত হন, আহত হন
হাজার হাজার। আঙ্গুলের ছোট্ট চাপে একজন মানুষের বুক উড়িয়ে দেওয়া যায় না। যখন নেট শুরু করা হয় বা নেট বন্ধ করা হয় বারণ মনে জল করতে হবে, যাতে ফিজিক্স করতে না পাই। আমরা রাতে ঘুমাতাম না, আমরা দিনেই ঘুমাতাম, রাতভর আমরা বিভিন্ন কিছু জল করতাম। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে 9 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কর্মসূচি নস্যাৎ করতে এদিন মধ্যরাতে আটক করা হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায়। সরকারের এমন কর্মকাণ্ডে আন্দোলন আরও বেগবান হয়। আন্দোলনে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীদের অভিভাবকরা। আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। 19 জুলাই রাত 12টার পর কারফিউ জারি করা হয়। মাঠে নামিয়ে দেয়া হয় সেনাবাহিনীকে। যখনই কারফিউ জারি করা হয় তখন আমি ভিতরে আসলাম, দলের সাথে যোগাযোগ করলাম। তখন বর্তমান রাষ্ট্রপতি সালাউদ্দিন আহমেদ তখন ইন্ডিয়ায় ছিল। আমি তার সাথে যোগাযোগ করছিলাম, বলছিলাম যে এই আন্দোলনে যদি বিএনপি মাঠে না নামে তাহলে এই আন্দোলন ঠিকই এখানে কঠিন হবে। সালাউদ্দিন আহমেদ জুলাই আন্দোলনে অন্যতম শোকার্ত দিন ছিল 19 জুলাই, যা পরবর্তীতে শক্তিতে পরিণত করে সরকারের পতন ঘটিয়ে সফল হয় ছাত্র জনতা। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর এই অভিযান চালানো হয়। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি মোকাবেলা এবং হামলার জন্য দায়ী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইউনিটগুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আমেরিকাকে সংঘাত বাড়ানোর জন্য দায়ী করে এর চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। 1 মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর 2 দেশের মধ্যে আরও তীব্র হয়েছে পাল্টাপাল্টি হামলা। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 2টি ফ্ল্যাট ক্রয় করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর গুলশানের সংস্থাটির উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্ল্যাট 2টি বুঝে নেয় দুদকের জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটগুলো খোলা হয়। ফ্ল্যাট 2টির বর্তমান বাজার মূল্য প্রায় 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ বলছেন কর্মকর্তারা। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাটগুলো জব্দ করার নির্দেশ দিয়েছিল আদালত। অপহরণ করে নির্যাতনের মাধ্যমে টাকা আদায়কারী চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে রাজধানীর দারুস-সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি দারুস-সালাম এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অপহৃতদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিএনপি সবসময় প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারি ড্র অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দক্ষিণের প্রশাসক জানান, অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে উদ্যোগী ছিলেন। সেই ধারাবাহিকতায় তাদের এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি। এ সময় সরকারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান আব্দুস সালাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। মালির উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি বহরে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন জেএনআইএম এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন আজাওয়াত লিবারেশন ফ্রন্ট।
বিদ্রোহীদের দাবি এই হামলায় বহু সেনা নিহত আটক হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া ও সামরিক যান ধ্বংস এবং দখল করা হয়েছে। হামলার ঘটনা নিশ্চিত করেছে মালির সেনাবাহিনী। বাহিনীর তরফ থেকে বলা হয়েছে গাঁও অঞ্চলে তাদের বহর অতর্কিত হামলার শিকার হয়। তবে হতাহতের সংখ্যা প্রকাশ না করে পাল্টা অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বিদ্রোহীদের দাবি বহরে মালির সেনাদের পাশাপাশি রাশিয়ার আফ্রিকা রেজিমেন্টের সদস্যরাও ছিলেন। বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও স্মরণীয় চরিত্র সৃষ্টির মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক পদে কর্মজীবন শুরু করলেও পরে সাহিত্য ও চলচ্চিত্রে পূর্ণ মনোযোগ দেন এই নন্দিত কথা সাহিত্যিক। এবারে খেলার খবর। এবারে বিশ্বকাপ শিরোপা যে দল জিতুক না কেন জয় হবে ফুটবলের, এমনটাই মনে করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এটেন বাংলাকে তিনি জানান, ল্যাটিন সৃষ্টিশীল ফুটবলের সঙ্গে স্পেনের ক্লাসিক ফুটবলের দ্বৈরথটা হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপের ফাইনাল নিয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পছন্দের কথা জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপের ফাইনাল উত্তেজনার আঁচ লেগেছে বাংলাদেশেও। আর্জেন্টিনার অপরূপ ফুটবল শৈলী আর স্প্যানিশ তিকি-তাকার লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। এসবের ভেতরও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মনে করেন, যে দলই জিতুক আসল জয় হবে ফুটবলের। বিশ্বকাপ ফুটবল মানে আলাদা একটি উত্তেজনা, উদ্দীপনা এবং একটি উৎসাহ, এবং সারা পৃথিবীর যারা ফুটবল প্রেমী রয়েছে সবাই কিন্তু এই ফাইনাল ম্যাচের দিকে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো বা মাঠে বসে খেলা দেখবে, কেউ হয়তো বা টিভির স্ক্রিনে দেখবে। সবকিছু মিলে আমার কাছে যেটি মনে হয় যে দিন শেষে যাতে ফুটবলের জয় হয়। এবারের বিশ্বকাপ জয়ে মেসির অভিজ্ঞতার চেয়ে ইয়ামালের তারুণ্যকেই এগিয়ে রাখার পক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আর্জেন্টিনার সাথে লাক রয়েছে, আর স্পেন তাদের যে ক্লাসিক ফুটবল দিয়ে চেষ্টা করবে যে কিভাবে আর্জেন্টিনাকে বধ করা যায়। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে একটি হাড্ডাহাড্ডি একটি লড়াই, এবং মানে বিশ্ব ফুটবল একটি চমৎকার একটি ফাইনাল ম্যাচ দেখবে। আমি মনে করি যে তারুণ্য এবং অভিজ্ঞতা দুটিরই জয় হওয়ার সম্ভাবনা আছে। সো এটা মানে আনপ্রেডিক্টেবল। বাংলাদেশও স্বপ্ন দেখছে বড় আসর খেলার, নতুন করে স্পোর্টস সেই স্বপ্নের দ্বার উদ্ঘাটন। প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির সংমিশ্রণটা করার দায়িত্ব কিন্তু সময়ের। সো আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না, সো আমি সময়ের উপরে ছেড়ে দিচ্ছি। বাট আমরা শুরুটা করে দিতে চাই, যেটা নিয়ে হয়তো বা 5 বছর বা 10 বছর পরে আমি জানি না আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ড কোথায় যাবে, বাট একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে চাই। বিশ্বসেরা আর ইউরোপ সেরার এই লড়াইয়ে যে দলই জিতুক না কেন, আমিনুল হক মনে করেন জয় হবে ফুটবলের, জিতবে মানবতা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছে পুরো বিশ্বের কোটি কোটি সংগঠক, সাবেক খেলোয়াড় এবং দর্শক সমর্থক। বাংলাদেশেও এই ধারা চলছে। সাবেক তারকা থেকে শুরু করে রাস্তার সাধারণ সমর্থক, সবার মুখে একই আলোচনা, আর্জেন্টিনা নাকি স্পেন। বিশ্বকাপের মহামঞ্চে শ্রেষ্ঠত্ব দেখাবে কোন দল? যে দলই জিতুক তাদের মধ্যে লড়াইটা হবে জমজমাট। দুই দলেরই চান্স 50-50। পরাগ আরমানের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপের আলোচনায় বুঁদ হয়ে আছে ফুটবল দুনিয়া। খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজেদের পছন্দের দলকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। সাবেক ফুটবলারদের একটা বড় অংশ মানছেন ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে লিওনেল মেসির অসাধারণ কোনো মুভমেন্ট। যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক সেটাই চাই, কিন্তু 50-50 চান্স। গতির কাছে আর্জেন্টিনা কতটুকু নিজেকে প্রমাণ করতে পারবে সেটাই দেখার বিষয়। আর্জেন্টিনা এগিয়ে থাকবে, যেহেতু আপনার ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আপনি আর্জেন্টিনাতে আছে। মেসি ডিফারেন্স করে দিতে পারে। এখানে অভিজ্ঞতাটাই বেশি কাজ করবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আর্জেন্টিনা দল জিতবে। স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে নিয়ে রয়েছে সংশয়। সমর্থকরা মনে করেন অভিজ্ঞতার ঘাটতি স্পেনের জন্য সবচেয়ে বড় বাধা হতে পারে ফাইনালে।
স্পেনের খেলাগুলো আপনার সব ইয়াং চ্যাপ আছে এখানে, মানে উদীয়মান প্লেয়ারদের তাদের স্পিডই আলাদা। আর অবশ্য আর্জেন্টিনার সব অভিজ্ঞ প্লেয়ার আছে, তারাও যে একেবারে পিছিয়ে থাকবে তা না, কিন্তু উদীয়মানদের একটু সুযোগ সুবিধা একটু বেশি থাকে। কেউ কেউ বেছে নেন মধ্যম পন্থাও। জানান আর্জেন্টিনা স্পেনের জয় পরাজয় যাই হোক না কেন, ফাইনালের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। দুইটা টিমই ভালো, আগায় রাখার বিষয় না আসলে, মানে ম্যাচ জিতে যে ভালো খেলবে সে বের হবে আর কি। তেরাম যেদিকে সাপোর্ট করবে, খেলা বর্তমান চলতেছে সেদিকে, এটা বিশ্ব রাজনীতিক খেলা। আমাদের বাঙালিরা খেলাটা নিয়ে শুধু এনজয় করি, আবেগে না নেই এবং খেলাটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। তবে ফুটবল আমোদীদের সবাই মনে করেন কাগজে কলমের বিশ্লেষণ আর মাঠের বাস্তবতা এক নয়। শুধু পারফরমেন্স নয়, শিরোপা জিততে ভাগ্যের সহায়তাও প্রয়োজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মেসির হাতে দ্বিতীয় শিরোপা নাকি ইয়ামালের ছন্দে নতুন স্প্যানিশ ইতিহাস? ফয়সালা করতে রাতে নামবে আর্জেন্টিনা স্পেন। ল্যাটিন ইউরোপ ফুটবলের লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। 2022 সালের ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে তথ্যমন্ত্রী। দায়ীদের বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত 61 জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ আসামি 41। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে আসার আহ্বান বিএনপির। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আদালত ও ইসির। এবং রক্তাক্ত জুলাইয়ের 19 তারিখ ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী মাঠে নামিয়েও আন্দোলন দমাতে পারেনি তৎকালীন সরকার। দাবি আদায়ে রাস্তায় নামে আপামর জনতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।